সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মধ্যে সাধারণ জনগণের মনে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হিসেবে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে দেশের অন্তত ৩০টি সীমান্ত পথ দিয়ে পিস্তল, রিভলভার ও গুলির মতো মারণাস্ত্র ঢুকছে দেশে। প্রশ্ন হচ্ছে, এসব অস্ত্র কোথায় যাচ্ছে, কারা আনছে, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কতটা প্রস্তুত? এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া ইয়াসমিন। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক নজরুল ইসলাম। আপনাকে স্বাগত। প্রথম আলোতে প্রকাশিত আপনার একটি প্রতিবেদনে উঠে এসেছে দেশের ৩০টি সীমান্ত পথ দিয়ে অবৈধ অস্ত্র দেশে আসছে। এই ৩০টি সীমান্তের কোন পথগুলো দিয়ে আসলে বেশি অস্ত্র দেশে ঢুকছে এবং কোনগুলো বেশি উল্লেখযোগ্য? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কারবারিরা এই অস্ত্র চোরাচালানের জন্য তাদের উপযুক্ত সময় মনে করেছে এবং সেই কারণেই ওপার থেকে কমিশনভোগী কিছু ব্যক্তি এপারে চোরাচালানদের হাতে এই অস্ত্র তুলে দেয় এবং এই অস্ত্র কারবারিদের হাত ঘুরে এই অস্ত্র চলে দেয় সন্ত্রাসী, অসাধু রাজনৈতিক ব্যক্তি, ভূমিদস্যু, উগ্রপন্থী, জঙ্গিদের হাতে। এবং এই অস্ত্র এভাবেই বিভিন্ন পয়েন্ট থেকে এভাবে অস্ত্র ঢুকছে দেশে। আপনার প্রতিবেদনে যেমনটি উঠে এসেছে দেশের ৩০টি সীমান্ত পথ দিয়ে অবৈধ অস্ত্র দেশে আসছে। এই ৩০টি সীমান্তের কোন পথগুলো দিয়ে আসলে বেশি অস্ত্র দেশে ঢুকছে? ধন্যবাদ। এটা হলো গিয়া যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় যে অস্ত্র দেশে ঢুকেছে, বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্রগুলো এসেছে, সেই সব পয়েন্টকে তারা ফাইন্ড আউট করেছে আর কি, যে এইসব পয়েন্টগুলো দিয়ে বেশি আসতেছে। তো সেই অনুযায়ী তারা একটা তালিকা করেছে। সেই পয়েন্টগুলোর মধ্যে বেশি আসতেছে চাঁপাইনবাবগঞ্জ, শিববাজার, রহনপুর, রাঘববাটি, গোপালপুর, মনকষা এলাকার সোনা মসজিদ, আজমতপুর, বিলভাতিয়া, ঝিনাইদহের মহেশপুরের জুলুলি, সাতক্ষীরার কলরোয়ার তলইগাছা, যশোরের বেনাপোল চৌগাছা, রাজশাহীর গোদাগাড়ি, পবা, বাঘা, চারঘাট সীমান্ত, চুয়াডাঙ্গার দর্শনা, সাতক্ষীরার সাকারা, মেহেরপুরের সীমান্ত আছে, কুমিল্লার সরাইল, বান্দরবানের নাকিয়াংছড়ি, কক্সবাজারের টেকনাফের খড়ের দ্বীপ, উখিয়া, কুষ্টিয়ার দৌলতপুরের চিলচামারি, সিলেটের কানাইহাট, জৈন্তাপুরের মিনাটিলা, জাফলংয়ের কাটরি, সুনামগঞ্জের সনবাড়ি বাজার ও চারাগাঁও, দিনাজপুরের গিলবাড়ি, মৌলভীবাজারের বড়লেখার তারাদরম সীমান্ত। এছাড়াও বিজিবি বা অন্যান্য সীমান্ত পথেও তো একটা অংশ সীমান্ত পথে অরক্ষিত, ওই সমুদ্রপথ দিয়েও অস্ত্র ঢুকছে। হ্যাঁ, আমরা দেখছি মাছ ধরার ট্রলার, অটোরিকশা দিয়েও অস্ত্র আসছে। আপনার রিপোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য আছে, বড় চালান নিরাপদে পার করতে চোরাকারবারিরা নিজেরাই ছোট চালানগুলো আসলে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে। এই ডিকয় কৌশলটা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আসলে কতটা চ্যালেঞ্জ? এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, কারণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যখন একটা চালান ধরা পড়ে তখন ওইটা নিয়েই ব্যস্ত থাকে সব আইনশৃঙ্খলা বাহিনী। তখন ওখান থেকে আলামত জব্দ, অস্ত্র উদ্ধার এবং যদি এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করে তাদেরকে আইনি প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকে। এই ফোকরে ওই সীমান্ত দিয়ে বড় চালান বা এই পয়েন্ট বা অন্য পয়েন্টগুলো দিয়ে তারা সহজে ঢুকে যায় এবং ঢুকে দেশের ভিতরে পর্যন্ত চলে আসে। এবং এই চালানগুলি একটা পর্যায়ে, এখন তো সামনে নির্বাচন, এই নির্বাচনের প্রার্থীদের লোকদের কাছে পৌঁছে দেয়, ভূমিদস্যু, সন্ত্রাসী, উগ্রপন্থী, জঙ্গিদের হাতে পর্যন্ত চলে যায়। এবং এই অস্ত্রগুলো আসতেছে এখন যে অস্ত্রগুলো আনা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে যা জানতে পেরেছেন যে এগুলো এখন আনা হচ্ছে মূলত নির্বাচনের সহিংসতা ঘটানোর জন্য, কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটাবে এই ধরনের পরিক্রমা থেকেই এই অস্ত্র আনা হচ্ছে। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র এখনও উধাও। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সীমান্ত দিয়ে আসা নতুন বিদেশি অস্ত্র আর লুট হওয়া পুরনো অস্ত্র, এই দুটির মধ্যে আসলে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? নিরাপত্তা বিশ্লেষকরা যেটা বলেছেন আর কি, এমনিতে যে পুলিশের বিভিন্ন থানা স্থাপনা থাকে যে আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, তারপর কারাগার ভেঙে যেসব বন্দিরা পালিয়ে গেছে, ওখানে তো ওই জঙ্গি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আছে, ওই সঙ্গে যে অস্ত্রগুলা মানে লুট হয়েছে তার খুব কম পরিমাণ উদ্ধার হয়েছে, এখনও একটা বড় অংশ উদ্ধার হয়নি। তো এইটা এমনি নাজুক অবস্থা আছে নিরাপত্তা বিশ্লেষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের মতে এমনি একটা নাজুক অবস্থা। এই অবস্থায় যদি সীমান্ত দিয়ে অস্ত্র ঢোকে, এটা একটা দেশের জন্য একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতি
সৃষ্টি হতে পারে এমন তার আশঙ্কা করছে। এমনকি তারা ভোট সুষ্ঠুভাবে হওয়ার পেছনে একটা বড় প্রতিবন্ধকতা এটা এখন সীমান্তে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা বাহিনীকে এটা সীমান্ত সুরক্ষিত রাখতে হবে এবং সুরক্ষিত রাখতে পারলেই নির্বাচনটা সুষ্ঠু ভালো সুন্দর হবে। আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু বিজিবির তথ্য অনুযায়ী সীমান্তের একটি বড় অংশ এখনও কাঁটাতার বিহীন এবং অরক্ষিত। এই বাস্তবতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতায় এখনই কি জরুরি পদক্ষেপ আনা দরকার? এখনই নিরাপত্তার জোরদারের বিকল্প নেই কিছু। এখানে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে 11 ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা এবং পরদিন তো যে একদল প্রার্থী শহীদ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হলেন। গুলিবিদ্ধ হওয়ার পরে ওনারা তখনই ওখানে নিরাপত্তা জোরদার করেছে। এরপর নির্বাচনী তফসিল তো আসেই এবং 2টার পরে তারা এই পয়েন্টগুলোতে বিভিন্ন পয়েন্টগুলো যেগুলি অরক্ষিত পয়েন্ট 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভারতের সঙ্গে, এই সীমান্তগুলোতে তাদের কথা হলো তো যে এখানে প্রতি ইঞ্চিতে মানে নিরাপত্তা রক্ষীরা পাহারা দিতে পারবে না। তো সেক্ষেত্রে তারা এই ক্ষেত্রে টহলটা জোরদার করেছে, বারে টহল অব্যাহত রেখেছে এবং ওখানে ওই সব জায়গাতে তল্লাশি চৌকি সেইটা জোরদার করেছে যাতে এই ধরনের সুযোগটা তারা না পায়। আর একই সঙ্গে আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে যাতে মানে তাদের নিরাপত্তা জোরদার এই কারণেই করেছে যাতে আর এতদিন যা এসছে এই সামনে ইলেকশন পর্যন্ত আরও কোনো অস্ত্র বা এসে যাতে কোনো ধরনের সহিংসতা ঘটাতে না পারে সেই কারণে বিজিবি আরও কঠোর অবস্থান নিয়েছে। বিজিবি বলেছে তারা এখন কঠোর অবস্থানে এবং অতীতের যে কোনো সময় তারা অনেক এখন সুরক্ষিত রেখেছে সীমান্তকে যাতে অস্ত্র ভিতরে না ঢুকতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আজকে আমাদের আলোচনা। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।